জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। পাশ করি অ্যান্টিবায়োটিক কে তোমাদের জন্য নিয়ে আসছি ইসলামের ইতিহাস তৃতীয় পত্র। এখন থাকছে বেসিক্যালি মোগল শাসন, যেটি শুরু হয়েছিল 1526 সালে, শেষ হয়েছিল 1858 সালে। তো আমরা প্রথমে দেখি যে মোগল সাম্রাজ্য কিভাবে এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়, মানে ভারতীয় উপমহাদেশে। সেটা হচ্ছে 1526 সালে বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে। কাকে পরাজিত করে স্যার? ইব্রাহিম লোদিকে পরাজিত করে উনি হচ্ছে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। কিন্তু আনফরচুনেট হচ্ছে পরবর্তীতে এই মোগল সম্রাট হুমায়ুন শের শাহর কাছে পরাজিত হলে সাময়িকভাবে মোগল সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয়, কিন্তু পরবর্তীতে হুমায়ুন হচ্ছে সেই মোগল সাম্রাজ্যকে উদ্ধার করতে সক্ষম হন। এবং আকবরের একজন অর্থমন্ত্রী ছিলেন যার নাম ছিল রাজা টোডরমল, এবং তিনি হচ্ছে জব্দি প্রথার মাধ্যমে ভূমি রাজস্ব ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন। তার আমরা দেখলাম প্রথমে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। পরাজিত করে হচ্ছে মোগল সাম্রাজ্য গঠন করেন, কিন্তু সেই মোগল সাম্রাজ্যের সূর্য বেশি দিন স্থায়ী ছিল না। কারণ হুমায়ুন হচ্ছে পাঠান শাসক বা আফগান শাসক, শের শাহের কাছে পরাজিত হয়ে সাময়িকভাবে মোগল সাম্রাজ্যের একটা অস্তমিত হয় সূর্য, বা মোগল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে হুমায়ুন হচ্ছে আবার সেই মোগল সাম্রাজ্যকে কি করতে পারেন? উদ্ধার করতে পারেন। এবং এই একজন মোগল সম্রাট আকবর জপ্তি প্রথার মাধ্যমে, কোন প্রথা স্যার? জপ্তি প্রথার মাধ্যমে ভূমি সংস্কার করেন। কে করেন? এই আকবরের হচ্ছে কে? আকবর একজন মন্দির টোডরমল। এখন একটু দেখি এই আকবরের সময়টাকে বলা হচ্ছে আকবর দ্য গ্রেট, কারণ এই সময়টাই হচ্ছে বেসিক্যালি এক ধরনের মানে অনেক বেশি সমৃদ্ধির সময় ছিল। মজার ব্যাপার হচ্ছে এই মোগল সম্রাট কিন্তু নিজে একজন ধর্ম প্রচারক ছিলেন। সো নামগুলো শুনে মনে হচ্ছে যেহেতু মুসলমান তার মানে সে মানে ইসলাম ধর্মের প্রচার করছে। নো, আকবর কিন্তু ইসলাম ধর্মের প্রচার করেন না। আকবর একটি ধর্ম তৈরি করেছিলেন। ধর্মের নামটা কি ছিলেন? ধর্মের নামটি ছিল দিন ইলাহি, এবং এর প্রবর্তক হচ্ছে আকবর নিজেই। এবং তিনি মানসবদারি প্রথার মাধ্যমে শাসন ব্যবস্থা হচ্ছে সংগঠিত করেন। কিন্তু স্বর্ণযুগ কিন্তু আকবরকে বলা হয় না, আকবরের সময়কে। স্বর্ণযুগ বলা হচ্ছে শাহজাহানের সময়কে। কিসের স্বর্ণযুগ বলা হয়? স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়, কারণ তিনি যে আমরা যে আগ্রার তাজমহল, বিখ্যাত তাজমহল, তারপর হচ্ছে লাল কেল্লা এবং দিল্লি জামে মসজিদ, মানে এইরকম হচ্ছে বেশ কিছু স্থাপত্য তিনি নির্মাণ করেন, যা কিনা এখনো হচ্ছে মানুষের মনে বিস্ময় যোগায়। তো এই জায়গা থেকে শাহজাহানের শাসন আমলকে আমরা বলছি হচ্ছে স্থাপত্যের স্বর্ণযুগ। এবং তারপরে জাহাঙ্গীর, কে স্যার? জাহাঙ্গীর, উনি হচ্ছে শিল্প এবং চিত্রকলার একটা খুব ভালো সমাজদার, বা একটা খুব ভালো হচ্ছে সে এইটার একটা কি বলি, এটা হচ্ছে সে খুব পছন্দ করতো, এই ব্যাপারগুলো সে খুব বেশি প্যাট্রন করতো। এবং এই সময়তেই প্রথম ইংরেজ দূত স্যার টমাস রো তার দরবারে আসেন। তো ওই সময় কিন্তু ইংরেজরা নিরীহই ছিল, কারণ মাত্র আসছে, কি আর করবে, তাই না? এরপরে যদি আমরা আসি পতন কিভাবে হলো, এবং পতনের পরে এখানে কোন শাসনের প্রতিষ্ঠা হয়, এখানে একটু খেয়াল করি। আওরঙ্গজেবের মৃত্যুর পরে বেসিক্যালি কোনো যোগ্য বা সফল মোগল শাসক আসেন নাই। সো তারপরে তার দুর্বল উত্তরসূরি থাকার কারণে, মারাঠা এবং শিখদের উত্থান হওয়ার কারণে মোগল সাম্রাজ্যের আয়তন ক্রমাগত সংকুচিত হতে থাকে। এবং এই জায়গা থেকে যখন নাদির শাহ আক্রমণ করে 1739 সালে, তখন মোগলদের সামরিক এবং অর্থনৈতিক মেরুদণ্ড বলতে কোনো কিছু থাকে না। যেমন এই সময় আওরঙ্গজেবের পর থেকেই ধরো এই যে বাংলাতে যে সুলতানরা ছিল, নবাব আলীবর্দী বা সিরাজউদ্দৌলা, এরা কিন্তু এক অর্থে মোগলদের অংশ হওয়ার পরও তারা কিন্তু মোগলদের থেকে মাথা পাত্তাইতো, মানে তারা নিজেরা স্বাধীনভাবে রাজকার্যগুলো আসলে বেসিক্যালি পরিচালনা করতো।
ফাইনালি এই ক্ষয়িষ্ণু মানে প্রথমত নাদির শাহর আক্রমণ দ্বারা তো তারা হচ্ছে একটা ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু ফাইনালি এরা হচ্ছে পতন হয় 1858 সালে, যখন কিনা কি হয়, যখন সিপাহী বিপ্লব হয় এবং সিপাহী বিপ্লবের নেতৃত্বে দাদাভাইয়ের সাথেও এই যে মোগল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর বা শুধু বাহাদুর শাহ, যার নাম অনুযায়ী কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা পার্ক আছে বাহাদুর শাহ পার্ক, যাকে আগে এক সময় ভিক্টোরিয়া পার্কও বলা হইতো বা বাহাদুর শাহ পার্ক। এই বাহাদুর শাহ যখন হচ্ছে এই সিপাহী বিপ্লবের জায়গা থেকে যখন তারা পতন হয়, মানে বাহাদুর শাহের যখন পতন হয়, এই এর সাথে সাথে হচ্ছে কি হয়, সাথে সাথে হচ্ছে মুঘল সাম্রাজ্য ফাইনালি ডিস্ট্রয় হয়ে যায় এবং বাহাদুর শাহকে হচ্ছে নির্বাসন দেওয়া হয় মুঙ্গেরে, সরি তাকে হচ্ছে ইয়াতে মায়ানমারে বা বার্মাতে হচ্ছে কি দেওয়া হয়, তাকে হচ্ছে এক্সাইলে পাঠানো হয়। এখন কথা হচ্ছে, এখন এই 1857 সালে তার মানে 1858 সালে মুঘল সাম্রাজ্যের যখন পতন হয়, সেটা টেক ওভার করে হচ্ছে কোম্পানি শাসন। তো মজার বিষয় হচ্ছে কোম্পানি শাসন কিন্তু বেশি দিন রাখতে পারে নাই, কারণ আমরা ওরা জানি যে ওই 1858 সালেই হচ্ছে কোম্পানিকে ডিজলভ করে হচ্ছে বা তৎকালীন ইংল্যান্ডের রানী হচ্ছে উপমহাদেশের শাসন ব্যবস্থা হাতে তুলে নেয়, যেটাকে আমরা বলি ভারত শাসন আইন, যেটা আমরা ইতিহাসে পড়েছি বা তোমরা এই জন্য ইতিহাসটা একটু দেখতে পারো। তো সো বেসিক্যালি অল্প কিছুদিনের মধ্যে এটা চলে যায় কমপ্লিটলি হচ্ছে ব্রিটিশ রানীর কাছে। তো স্যার আমরা এই জায়গা থেকে দেখলাম যে বেসিক্যালি মোগল শাসন আমলে কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং কিভাবে মোগল সাম্রাজ্য একটা হচ্ছে সমৃদ্ধি লাভ করে, এবং সেটা হচ্ছে বাহাদুর শাহের সিপাহী বিপ্লবে অংশগ্রহণের মধ্য দিয়ে কোম্পানির কাছে চূড়ান্ত পরাজয় হয় এবং ধ্বংস হয়ে যায়। তো চলেন আমরা দেখি এইখানটাতে আসলে আমাদের কোন এমসিকিউগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা পরীক্ষা আসতে পারে। লেটস গো ফর ইট। সো এই জায়গা থেকে আমাদের প্রথম প্রশ্ন হতে পারে, পানিপথের এই যুদ্ধ কার কার মধ্যে হয়? সেটা হচ্ছে বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। কবে হয়? 1526 সালে হয়। এবং হুমায়ুন পরাজিত হয় কার কাছে? শেরশাহ সুরি বা শেরশাহের কাছে। এবং জাপ্তি প্রথা কে করেন? রাজা টোডরমল। সে কে ছিল? আকবরের অর্থমন্ত্রী। তার মানে আমি এখান থেকে দেখলাম আকবর দ্য গ্রেট কোন ধর্মমত প্রবর্তন করে? দ্বীন-ই ইলাহি। আর কি? মানসবদারি প্রথা। শাহজাহানের সময়কে আমরা কি বলছি? আমরা বলছি স্থাপত্যের স্বর্ণযুগ। ওয়াই? কারণ হচ্ছে তাজমহল, লালকেল্লা, জামে মসজিদ এগুলো তার সময় নির্মিত হয়। তারপরে যদি আমরা জাহাঙ্গীরের সময় থেকে দেখি, সেখানে দুইটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তিনি কিসের সমাজদার ছিলেন বা কিসেকে খুব বেশি প্যাটার্ন করতেন? শিল্প এবং চিত্রকলাকে। এবং তার সময় কে? ইংরেজ দূত স্যার টমাস র হচ্ছে তার দরবারে আসেন। এখন আমরা দেখি হচ্ছে কিভাবে পতন হয়। বেসিক্যালি পতন ঘন্টা কখন শুরু হয়? শুরু হয় আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকে। একটা এমসিকিউ গেল। কেন? কারণ হচ্ছে দুর্বল উত্তরসূরি, মানে কোনো যোগ্য উত্তরসূরি ছিল না, বা উত্তরসূরি যারা ছিল তারা খুবই অযোগ্য ছিল, এবং মারাঠা এবং শিখদের হচ্ছে ক্রমাগত উত্থান মোগল সাম্রাজ্যকে অনেক বেশি সংকুচিত করে ফেলে। এরপর আমরা আসি, কে আক্রমণ করে? কবে করে? 1739 সালে। কে করে? নাদির শাহ করে। এবং যার ফলে কি হয়? মোগলদের সামরিক অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। তার মানে এখান থেকে আমি তিনটা এমসিকিউ দেখলাম। শেষ হচ্ছে পতন হয় কত সালে? 1858 সালে। 1857 সালে সিপাহী বিপ্লবের কারণে। তখন কে ছিল হচ্ছে রাজা? কে ছিল হচ্ছে মোগল সম্রাট? বাহাদুর শাহ। এবং তাকে নির্বাসন দেয় কোথায়? রেঙ্গুনে। রেঙ্গুন এখন কোথায়? রেঙ্গুন হচ্ছে বার্মাতে, সো বা বর্তমান মায়ানমারে। তো আমরা দেখলাম যে মোগল সাম্রাজ্য নিয়ে প্রথমে আলাপ করলাম বিস্তারিত সংক্ষেপে। এরপর আমরা দেখলাম মোগল সাম্রাজ্য নিয়ে কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জায়গাটা বোঝার পরে আমরা দেখব, এখন কি দেখব? দেখব হচ্ছে একটা এক্সক্লুসিভ এমসিকিউ। লেটস গো ফর ইট। সেটা হচ্ছে সম্রাট আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন
করে কোন অর্থমন্ত্রী? হু ইজ দ্যাট ওয়ান? আমরা একটু আগে দেখেছি রাজা টোডরমল, এবং মজার বিষয় হচ্ছে উনি কিন্তু মুসলমান ছিলেন না। তো এটা থেকে এক ধরনের প্রমাণ হয় যে মোগল সম্রাটের দরবারে ধর্মের চেয়েও গুণী ব্যক্তিদের কদর বেশি ছিল। না থাকলে রাজা টোডরমলের মতো একজন মানুষ কিন্তু অর্থমন্ত্রী হতে পারতেন না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা প্রথমে আলাপ করলাম বিস্তারিত, এমসিকিউ গুলো দেখলাম, একটা এক্সক্লুসিভ এমসিকিউ দেখলাম। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে প্রশ্ন আসবে। যদি তোমাদের আরো অতিরিক্ত একটু জানতে ইচ্ছা করে বা আরো ভালোভাবে প্রিপারেশন নিতে ইচ্ছা করে, ইউ ক্যান গো ফর আমাদের শীট। তোমরা আমাদের শীটটা দেখতে পারো, এবং এই কোর্সের সাথে এই চ্যাপ্টারের উপর একটা শীটও তোমাদের এখানে দেওয়া আছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। নিরন্তর শুভকামনা এবং সফলতা তার প্রত্যাশা।